দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। উত্তেজনার মাঝেই দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের সামরিক মহড়া। মার্কিন চাপের কাছে কখনোই নতি স্বীকার করবে না ইরান। কেউ আজান বন্ধ করতে পারবে না এরদোগান। সীমান্ত থেকে সরে যেতে চীনের অনীহা, আরও অস্ত্র করায় ভারতের। 5 বছরের জন্য বিনা বেতনে কর্মীদের ছুটিতে পাঠাতে পারে এয়ার ইন্ডিয়া। চীন ও ইরানের যে চুক্তি বদলে দিতে পারে এশিয়ার রাজনীতি। মিশর সুদানের বিরোধিতা সত্ত্বেও নীল নদের পানিতে ইথিওপিয়ার নিয়ন্ত্রণ। তুরস্কে নজরদারি বিমান বিধ্বস্ত হয়ে 7 সেনা নিহত। এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েদ ইসলাম। টানা 14 ঘন্টার বৈঠকের পরও পূর্ব লাদাখকে ফিঙ্গার এলাকা থেকে সম্পূর্ণভাবে সেনা সরানো নিয়ে উদাসীন চীন। উল্টো দিকে ভারত অনড় এই দাবিতে। আগামী 17-18 জুলাই লাদাখ এবং জম্মু ও কাশ্মীর পরিদর্শনে যাবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চলতি মাসের গোড়াতেও লাদাখ যাওয়ার পরিকল্পনা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী, পরে তা বাতিল হয়। এদিনেই আবার 300 কোটি টাকা পর্যন্ত মূল্যের জরুরি অস্ত্র ও সরঞ্জাম কেনার প্রতিক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সশস্ত্র বাহিনীকে ছাড়পত্র দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি মাসের গোড়ায় রাজনাথের নেতৃত্বাধীন ডিফেন্স একুইজিশন কাউন্সিলের বৈঠকেই সশস্ত্র বাহিনীকে এ ব্যাপারে বিশেষ ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এদিন সে প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র বলেন, এর ফলে 6 মাসের মধ্যে সরঞ্জাম অর্ডার দিতে পারা যাবে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ফটো আর পিকের মতো সন্ত্রাসী গোষ্ঠী যতই অপতৎপরতা চালাক না কেন, তার দেশের পতাকা কেউ নামাতে পারবে না। একই সঙ্গে তিনি বলেন, কেউ ষড়যন্ত্র করে আর তুরস্কে আজান দেওয়া বন্ধ করতে পারবে না। তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের 4 বছর পূর্তিতে বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন এরদোগান। তিনি বলেন, 2016 সালের 15 জুলাই রাতের আধারে ফেতুল্লাহ টেররিস্ট অর্গানাইজেশন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করতে চেয়েছিল, কিন্তু দেশটির স্বাধীন চেতনা জনগণ নিজের জীবন তুচ্ছ করে সেদিন তুরস্কের সার্বভৌমত্ব রক্ষা করেছেন। এরপর থেকে 15 জুলাই গণতন্ত্র ও জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়ে আসছে তুরস্কে। যুক্তরাষ্ট্রপন্থী ফেতুল্লাহ গুলেনকে মূল ষড়যন্ত্রকারী হিসাবে মনে করা হয়। 2016 সালে সেনা অভ্যুত্থানের 251 বেসামরিক লোক নিহত হন। এছাড়া আহত হয়েছিলেন কমপক্ষে 2200 জন। মার্কিন চাপের কাছে ইরান কখনোই নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডাক্তার হাসান রুহানি। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ও করোনা ভাইরাসের মধ্যে জ্বালানি তেলের উপর নির্ভরতা ছাড়াই ইরানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে। ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর জোর দিয়ে রুহানি বলেছেন, তেহরান এবং সংক্রান্ত তৎপরতা মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করেছে। বর্তমানে পরমাণু সমঝোতায় যেসব দেশ রয়েছে তারা তা মেনে না চললেও আন্তর্জাতিক বহুপক্ষ ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে সবাই ক্ষতির শিকার হবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, পরমাণু সমঝোতা সই করে ইরান নিজেকে শান্তিপূর্ণ হিসাবে প্রমাণ করেছে, অপপ্রচার বন্ধ করেছে এবং নিরাপত্তা পরিষদকে বাধ্য করেছে অন্য ইস্তেহারগুলো বাতিল করতে। মার্কিন ষড়যন্ত্র সত্ত্বেও ইরান পরমাণু সমঝোতা রক্ষা করেছে বলে রুহানি মন্তব্য করেছেন। দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে চলমান উত্তেজনার মাঝে সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান। মহড়াটিতে বৃহস্পতিবার তাইওয়ানের মধ্য শহর তাইচংয়ে গোলাবারুদ নিক্ষেপ করে দেশটির সামরিক বাহিনী। খবর আল জাজিরার। চীনা আধিপত্যকে সতর্কতা বার্তা দিতে শুরু হওয়া সামরিক মহড়াটি প্রত্যক্ষ করবেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। 5 দিন ধরে চলা যুদ্ধ প্রস্তুতি নিয়ে এই মহড়া শেষ হবে শুক্রবার। বুধবার সাবমেরিন থেকে টর্নেডো নিক্ষেপ করে তাইওয়ান নৌবাহিনী। গত 13 বছরের মধ্যে এই প্রথম বার্ষিক সামরিক মহড়ায় এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল দেশটি।
গত কয়েক মাসে তাইওয়ানের বিমান প্রতিরক্ষা জোনে চীনা সামরিক বিমান বারবার অভিযান চালায় বলে অভিযোগ দ্বীপরাষ্ট্রটির সরকারের। এদিকে দক্ষিণ চীন সাগরে গুরুত্বপূর্ণ এলাকায় চীন সরকার নিজেদের অধিকার দাবি করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটি নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। চীন এবং ইরান তাদের মধ্যে ২৫ বছরের একটি কৌশলগত সহযোগিতার চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত করে ফেলেছে বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ স্বয়ং গত সপ্তাহে জানিয়েছেন, ইরানের মন্ত্রিসভা চুক্তির চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে। বাকি রয়েছে দুই দেশের পার্লামেন্টের অনুমোদন এবং দুই প্রেসিডেন্টের সই। পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য ডজন খানেক মিডিয়ার বিভিন্ন নিবন্ধনে বিশ্লেষকরা বলেছেন, চীন ও ইরানের এই চুক্তি মধ্যপ্রাচ্য তথা এশিয়ার বিরাট একটি অংশের রাজনৈতিক চালচিত্র বদলে দিবে। চীন এবং ইরানের সরকার এখনও এই চুক্তির বিস্তারিত কিছু ভেঙে বলছে না। তবে কেউ ইয়র্কো টাইমস এবং হংকং ভিত্তিক এশিয়া টাইমস সহ বেশ কিছু শীর্ষ সারির মিডিয়া বলছে তারা 18 পাতার খসড়া চুক্তিটি দেখেছে। সেই সূত্রে এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্রে প্রকাশিত নানা অর্থের ভিত্তিতে যা জানা গেছে তাতে ইরানের তেল, গ্যাস, ব্যাংকিং, টেলিকম, বন্দর উন্নয়ন, রেলওয়ে উন্নয়ন এবং আরও কয়েক ডজন খানে গুরুত্বপূর্ণ খাতে চীন ব্যাপক বিনিয়োগ করবে। এই বিনিয়োগের পরিমাণ আগামী 25 বছরে কমপক্ষে $44 মিলিয়ন সমপরিমাণ হতে পারে। সেই সাথে সাম্প্রতিক চুক্তিতে সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণ, মহড়া, গবেষণা, যুদ্ধাস্ত্র তৈরি এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের কথা রয়েছে। মিডল ইস্টের আই নিউজ ও ওয়েবসাইটে একটি রিপোর্টে লেখা হয়েছে, চুক্তির আওতায় চীন তাদের বিনিয়োগের সুরক্ষায় ইরানে 5,000 পর্যন্ত সেনা মোতায়েন করতে পারবে। সুতরাং এই চুক্তির সই হলে মধ্যপ্রাচ্যে এই প্রথম সরাসরি চীনা সামরিক উপস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে। বিনিয়োগের বদলে জ্বালানি কেনার ক্ষেত্রে চীনকে অনেক ছাড় দেবে ইরান। বাজার মূল্যের চেয়েও অনেক কম মূল্যে তেল, গ্যাস পাবে চীন এবং চীনা মুদ্রায় দেওয়া সেই দাম পরিশোধ করতে পারবে। মিডিয়ার ফাঁস হওয়া চুক্তির এসব সত্য নিয়ে ইরান বা চীনের সরকারের পক্ষ থেকে খুলাসা করে কিছু বলা হয়নি। তবে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাফি এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চীনের সাথে প্রস্তাবিত এই চুক্তি ইরানের কূটনীতির জন্য গর্ব করার মতো একটি অধ্যায়। ওয়াশিংটনের আরব স্টেস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আলী আলফোনে বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান এখন অস্তিত্বের স্বার্থে চীনের দ্বারস্থ হচ্ছে। জ্বালানি, তেল ও গ্যাস মজুদের হিসাবে ইরান বিশ্বের অন্যতম শীর্ষ দেশ হলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জ্বালানি বিক্রি করা তাদের জন্য দুরূহ কাজ হয়ে পড়েছে। সেই সাথে বিনিয়োগের অভাবে তেল ক্ষেত্র উন্নয়নের পথও কার্যত বন্ধ হয়ে পড়েছে। কোনো চুক্তি ছাড়াই নীল নদের উপর স্থাপিত বিতর্কিত জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য পানি নেওয়া শুরু করেছে ইথিওপিয়া। এ নিয়ে মিশর ও সুদানের সঙ্গে বিরোধ আরও চরম আকার ধারণ করতে যাচ্ছে দেশটির। নীল নদ থেকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য পানি প্রত্যাহার করা শুরু করেছে ইথিওপিয়া। বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিশাল জলধারটিতে ভরা হচ্ছে এই পানি। ইথিওপিয়ার পানি মন্ত্রী সিলেসি বেকালে বিষয়টি নিশ্চিত করেন। স্যাটেলাইট চিত্রেও দেখা যাচ্ছে জলধারের পানির স্তর বাড়তে শুরু করেছে। নীল নদের উপরে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের শুরু থেকেই বিরোধিতা করে আসছে মিশর ও সুদান। এদিকে কোনো ধরনের চুক্তি ছাড়া নীল নদের উপর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও চালু করার ব্যাপারে সতর্ক করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি। 1929 সালের একটি চুক্তি এবং পরবর্তীতে 1959 সালের আরেকটি চুক্তিতে মিশর এবং সুদানকে নীল নদের পানির প্রায় সমস্ত অধিকার দেওয়া হয়। যদিও পুরনো এসব আইন মানতে ইচ্ছুক নয় ইথিওপিয়া, কারণ তাদের ব্লু নীলের পানি নীল নদে সবচেয়ে বেশি অবদান রাখে। এদিকে মিশরের দুশ্চিন্তা হলো, নীল নদে যদি পানি প্রবাহ কমে যায় তাহলে সেটি লেক নাসেরকে প্রভাবিত করবে,
যার ফলে মিশরের আসওয়ান বাঁধে পানির প্রবাহ কমে যাবে, যেখান থেকে মিশরের বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয়। এছাড়া এই বাঁধের কারণে নীল নদের পানির প্রবাহ যদি অনেক কমে যায়, তাহলে সেটি মিশরের নদীপথে পরিবহন ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলবে এবং কৃষকদের কৃষি ও পশুপালনের উপরও প্রভাব ফেলতে পারে।